শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ আজেধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যাতে অয়নায়। তোমরা দিব্যধামবাসী অমৃতের পুত্র, অমৃতের সঙ্গীত তোমরাই শোনবার অধিকারী। সেই দিব্যধামের আলো আসে তমসার পরপার থেকে। অন্ধকার সত্য নয়, সত্য সেই জ্যোতি যা যুগে যুগে অন্ধকারকে বিদীর্ণ করে আসছে। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন হয়। ভক্তি দিয়ে সেই শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। অসহায় এবং বিপন্ন মানুষের উপকারে তাঁর অর্জিত জ্যোতিষবিদ্যাকে ব্যবহার করে অসংখ্য মানুষের চোখের জল তিনি মুছিয়ে চলেছেন। তাদের বুকে সাহস এবং মুখে হাসি ফিরিয়ে দিচ্ছেন অবিরত। পুরস্কারের প্রাচুর্যে উজ্জ্বল তাঁর মুখ। দেশে এবং বিদেশে বহু বিদ্বজনের আশীর্বাদে সম্মানের শিখরে পৌঁছেছেন তিনি। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। তার দর্শন প্রতিটি মানুষের জীবন ফুলের মতন। সেই ফুলের শত শত পাপড়িগুলিকে গন্ধে বর্ণে সেই ফুলগুলিকে ফুটিয়ে তোলার জন্য তার হাতটি সবসময় বাড়ানো থাকবে। যে হাতের আঙুলগুলি শক্ত করে ধরে মানুষ নিশ্চিন্তে সত্যকে অবলম্বন করবে, আলোককে গ্রহণ করবে, অমৃতকে বরণ করবে। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, শুভ দীপাবলি। আসলে শুভ দীপাবলি বলতে যেটা বোঝায় সমস্ত অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উৎপত্তি, আর চারিদিকে যে অন্ধকার সেই অন্ধকার দূর করে আলোয় ফেরা। আমরা যারা আলোয় ফিরতে চাই, এই নক্ষত্রের খোঁজে একটা অত্যন্ত উত্তম জায়গা। তার কারণ এই নক্ষত্রের খোঁজে আমরা পাই ডক্টর সোহিনী শাস্ত্রীকে। এই নক্ষত্রের খোঁজে উনি দীর্ঘদিন নিরলস চর্চা করে চলেছেন। আসলে যে সাধনা মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে দূর করে, সেই অন্ধকার দূর করার ব্রতী হয়েছেন সোহিনী। আর এই দীপালিকায় আলোকিত হয়ে উঠতে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী জয়তী চক্রবর্তী। কালী পুজোর দিনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং তার কারণ এই যে চারিদিকে বাজি পোড়ানো হচ্ছে, সমস্ত বাড়ি আলোয় সেজে উঠছে, অ্যাজ এ ফ্যামিলি সবাই আসছে, একসঙ্গে বাজি পোড়াচ্ছে, মণ্ডপে পুজো হচ্ছে, কোথাও কালী কীর্তন বাজছে, কোথাও বা সিনেমার গান বাজছে, আবার কোথাও কোথাও অনেকে মিলে খুব আনন্দ করছে। এই সব কিছুর মাঝে আমার সোহিনীকে, সোহিনী যেহেতু আমার হাতের নাগালে, সোহিনীকে হাতের নাগালে পাওয়া কিন্তু খুব সহজ নয়, কারণ দেশে বিদেশে যখন তখন ঘুরে বেড়ায় আর কি। আমার খুব জানতে ইচ্ছে করে যে আমাদের অনেকের কাছে কালী পুজোর দিনটা রিলিজিয়াসলি এবং অ্যাস্ট্রোলজিক্যালি খুব সিগনিফিকেন্ট একটা দিন। হ্যাঁ, কালী পুজোর সময়, দীপাবলির সময় জ্যোতিষশাস্ত্রের যে গুরুত্ব, অপরিসীম গুরুত্ব, যে দশম মহাবিদ্যা নিয়ে সারা বিশ্ব তোলপাড়, যার চর্চা, যা নিয়ে অধ্যয়ন করেন বহু পণ্ডিত মানুষ, বহু জ্ঞানীগুণী মানুষ, সেই দশম মহাবিদ্যা দিয়ে যদি আজকের এই এপিসোডটা আমরা একটু শুরু করি, এই সম্পর্কে যদি তুমি একটু বলো। দেখো, দশম মহাবিদ্যা হচ্ছে
আমরা যদি দেখি তাহলে চামুন্ডা পুরাণে দশমহাবিদ্যার উল্লেখ রয়েছে। আচ্ছা দশমহাবিদ্যা হচ্ছে কালী মায়ের 10টা রূপ, আচ্ছা মানে 10টা ফর্ম। আচ্ছা 10টা ফর্ম অফ হ্যাঁ। কালিমা। হ্যাঁ, আচ্ছা। তো এই কালী মায়ের 10টা রূপ, এটা যদি তুমি জ্যোতিষবিদ্যার সঙ্গে যুক্ত করো তাহলে জ্যোতিষবিদ্যায় আমাদের 9টা গ্রহ, এবং 9টা গ্রহকেই এই কালীমার 10টা রূপ কোনো না কোনোভাবে কন্ট্রোল করছে, আচ্ছা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা আমি যদি দশমহাবিদ্যার কথা বলি, অনেকেই জানেন দশমহাবিদ্যার নাম, তবুও যেহেতু আজকে আমাদের এই পর্বটা শুরু হচ্ছে দশমহাবিদ্যা, সামনেই কালী পুজো, তো আমরা কালী মাকে নিয়ে শুরু করছি আজকের আমাদের আলোচনার তুমি তো কালী মায়ের পর্বটা। খুব ভক্ত। আর আমি নিজেও কালী মায়ের সাধিকা, আমি ওনার সাধনাই করি। তো আমারও পুজো রয়েছে, আমিও কালী পুজোর বিশেষ প্রত্যেক বছর আমি পুজো করি নির্জলা উপাস থেকে। তো বহু মানুষের জন্য আমাকে পুজো করতে হয়, বহু মানুষের কাজ করতে হয়, এবারেও সেটা রয়েছে। তো আমি একটু মানে সংক্ষেপে বলি যে দশমহাবিদ্যা হচ্ছে কালীর 10টা রূপ, এবং শুরু হচ্ছে মহাকালীকে দিয়ে। এবং এই মহাকালী মাতঙ্গী, কমলা, বগলামুখী, ত্রিপুরেশ্বরী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তিকা, ধূমাবতী এবং ভৈরবী, এই হচ্ছে কালীমায়ের 10টা রূপ। এই 10টা রূপই কিন্তু 9টা গ্রহকে কন্ট্রোল করে। কারণ আমরা যদি দেখি তাহলে আমরা অনেক ক্ষেত্রে শুনেছি যে সাধারণ মানুষের দৃষ্টি দিয়ে যদি আমি যাই তাহলে আমরা জানি যে যখন গ্রহ পীড়িত থাকে তখন কিন্তু তন্ত্রমতে গ্রহর একটা আলাদা পুজো হয়, আরেকটা হচ্ছে তন্ত্রমতে, রাজসিক বিদ্যা বলো, তামসিক বিদ্যা বলো, তন্ত্রমত। কারণ কেন তন্ত্র কথাটা এলো, তন্ত্রটা কিন্তু খুব সুন্দর একটা বিদ্যা, তন্ত্রবিদ্যা। এবং তন্ত্রবিদ্যা ব্যাখ্যা হয়তো মানুষের কাছে অনেক ভুল। অনেকে তন্ত্রবিদ্যা নিয়ে ব্যাখ্যা যদি তুমি জিজ্ঞেস করো, বাবা তন্ত্র তো খুব ভয়ের জিনিস, মানুষের ক্ষতি হয়। কিন্তু একটা জিনিস বলি সুজয় তোমাকে বা জয়তী তোমাকেও, যে তন্ত্র কিন্তু একটা খুব দুর্দান্ত বিদ্যা, এবং তন্ত্র কিন্তু সবাই পারে না। তন্ত্র সাধনা প্রচণ্ড, এবং এটা খুব কঠিন একটা বিদ্যা। এবং এখানে সত্যি কথাই কালীমার আশীর্বাদ ছাড়া তন্ত্রবিদ্যা, তন্ত্র জ্ঞান লাভ করা ইম্পসিবল। যে কেউ নিজেকে বলতে পারে আমি তন্ত্রবিদ্যায় পারদর্শিনী বা পারদর্শী, কিন্তু এটা সত্যি কথাই সম্ভব নয়। খুব কম মানুষ আছে যারা সত্যি তন্ত্রবিদ্যাটাকে আয়ত্ত করেছেন। এবং এই যে দশমহাবিদ্যা যেটা নিয়ে আলোচনা, যেটা তুমি জানতে চাইলে, হয়তো যে আজকের প্রোগ্রাম যারা দেখবে, এপিসোড দেখবে, প্রত্যেকের মনেই প্রশ্ন যে কোন কোন গ্রহকে কোন কোন মহাবিদ্যা কন্ট্রোল করছে। আমি যদি মহাকালীকে বলি, মহাকালী কিন্তু দক্ষিণা কালিকা, মহাকালীর আরেকটা রূপ হচ্ছেন দক্ষিণা কালিকা, যিনি কিন্তু মহাকালী তো অনেক রকম রূপ আছে, শ্যামাকালী আছে, শ্বেতকালী আছে, দক্ষিণা কালিকা আছে, কৃষ্ণকালী আছেন। তো এই যে মহাকালিকা এবং দক্ষিণা কালিকা, ইনি কিন্তু শনিদেবকে কন্ট্রোল করেন। আচ্ছা। এবং যিনি মাতঙ্গী, তিনি কিন্তু রবিকে কন্ট্রোল করছেন। কালীর একটি রূপ হচ্ছেন দেবী মাতঙ্গী। আমি যদি দেখি কমলা, মা কমলাত্মিকা, তিনি কিন্তু চন্দ্রকে কন্ট্রোল করেন। মা বগলামুখী, উনি কন্ট্রোল করছেন মঙ্গলকে। আমরা অনেকেই জানি যে যাদের মঙ্গল খারাপ থাকে, বিশেষ করে মাঙ্গলিক দোষ, মঙ্গল খারাপ হলে তো অনেক রকম প্রবলেম, বিবাহ রিলেটেড, কর্মে সাফল্য না আসা, এবং ধরতে পারো যে অ্যাক্সিডেন্ট হওয়া, শারীরিক বিপর্যয়তা, সব কিছু মঙ্গল ডাউন হলে হয়। তখন মা বগলামুখীর সাধনা, বগলামুখীর পুজো করা। ত্রিপুরেশ্বরী অসম্ভব সুন্দরী দেবী, এনাকে ললিতা সুন্দরীও বলা হয়। যাদের জন্মছকে বুধ গ্রহ ডিস্টার্বের জন্য, যাদের পড়াশোনার ডিস্টার্ব, লেখাপড়ার ক্ষেত্রে অনেক সময় অনেকের অটিজম প্রবলেম হয়, কথা বলতে কষ্ট হয়, অসুবিধা থাকে, তো ফ্লুয়েন্সি থাকে না, কমিউনিকেশন প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ত্রিপুরেশ্বরীর সাধনা এবং ওনার পুজো।
তারা মা হচ্ছেন, আমরা সকলেই জানি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পশ্চিমবাংলায় শক্তিপীঠ, তারাপীঠ, এবং তারামার ভক্ত নিয়ে এরকম কোনো মানুষ না। প্রত্যেকেই আপাদময়, মানে ওয়েস্ট বেঙ্গলে এবং পশ্চিমবাংলায় যত বাঙালি আছেন প্রত্যেকেই কোনো না কোনো সময় তারাপীঠ দর্শন করে থাকেন। আর এই কালী পুজোর দিন তারাপীঠে তো মহা ধুমধামে পুজো হয়, ভীষণ সুন্দর পুজো হয়। তো তারামা হচ্ছেন বৃহস্পতিকে কন্ট্রোল করেন, বৃহস্পতি গ্রহকে। যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তাদের জন্য তারামায়ের পুজোটা খুব ভালো ফল দেয়। ভুবনেশ্বরী হচ্ছেন আরেকজন মহাবিদ্যা। এই মহাবিদ্যা ভুবনেশ্বরী হচ্ছেন শুক্রকে কন্ট্রোল করছেন, লাভ লাইফ, এবং তার সঙ্গে সাকসেস, রিসার্চ। একদম। তাহলে তোমার ভুবনেশ্বরী সাধনা করা উচিত। রাইট, তো ভুবনেশ্বরীর সাধনা বা পুজো সেটা কিন্তু শুক্রের জন্য, যাদের শুক্র উইক থাকে। শনির কথা আমি আগেই বলেছি, মহাকালী। এরপর আসছে হচ্ছে ছিন্নমস্তিকা, মাতা ছিন্নমস্তা। তিনি হচ্ছেন রাহুর মহাবিদ্যা। যাদের জন্মছকে রাহু দুর্বল থাকে তাদের অর্থনৈতিক, অ্যাক্সিডেন্ট, সাডেন ডেথ, অনেক কিছু ঘটতে পারে লাইফে, লোন, ঋণ, সব কিছু। তাকে তুষ্ট করার জন্য, রাহুকে শান্ত করার জন্য ছিন্নমস্তার সাধনা, ছিন্নমস্তার পুজো। উনি কিন্তু রাহুকে কন্ট্রোল করছেন। এবার হচ্ছেন ধূমাবতী, যাদের জীবনে প্রচুর শত্রু, হঠাৎ করে ডাউনফল করা, কর্ম বলো, এডুকেশন বলো, সর্বক্ষেত্রে কেতুর কারণের জন্য হয়ে থাকে, এবং কেতুকে কিন্তু কন্ট্রোল করছেন ধূমাবতী। এবং মা ভৈরবী, উনি হচ্ছেন বিজয় প্রদান করেন, এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো কার্যে সাকসেস পেতে গেলে মা ভৈরবীর সাধনা। সুতরাং এই যে কালী পুজো, এটা একটা এত সুন্দর একটা দিন, দীপান্বিতা অমাবস্যা এবং মহানিশি। এই মহানিশিতে যদি সত্যি মা কালীকে সাধনা করা যায়, কালী মাকে ডাকা যায় অন্তর থেকে, মা কালী কিন্তু পরীক্ষা নেন। পুজো অত সহজ না, খুব কঠিন মতে পুজো ওনার, কিন্তু যদি সেটা কেউ সাকসেস হয় সেই ক্ষেত্রে কিন্তু মা কালীর থেকে বরপ্রাপ্ত হওয়া যায়। এবং এই মহানিশি কালী পুজোতেই মানুষের জীবনের প্রচুর বাধা, বিপত্তি, সংকট থেকে কিন্তু মানুষ মুক্তি হয়। বাহ, কি সুন্দর করে অলমোস্ট একটা মানে সুললিত সাহিত্য উপাখ্যান শুনছিলাম। আসলে এটাও কিন্তু জ্যোতিষবিদ্যার একটা খুব অদ্ভুত সুন্দর দিক, যে জ্যোতিষবিদ্যার একটা নিজস্ব স্টোরি টেলিং আছে, যে গল্প কল্পনাশ্রিত নয়, বিজ্ঞান আশ্রিত। তাই আপনারা যখন এসপি মুখার্জি রোডে ওর চেম্বারে যাবেন, মানে কলকাতায়, আর দিল্লিতে যারা বাঙালির হ্যাভেন সিআর পার্কে থাকেন, তারা সোহিনীর চেম্বারে অবশ্যই যেতে পারেন, অনলাইন কনসালটেশন করতে পারেন। যেমন ওর দেশ বিদেশ থেকে, মানে দেশ বিদেশে মানে ছড়ানো বিস্তৃত সব মানুষ যারা ওর সাহায্য প্রার্থী বলবো না, ওর কাছে আসেন আশা প্রার্থী হয়ে, তাদের জন্য বলছি যে সোহিনী কিন্তু এমনই একজন সুন্দর মানুষ, যে গল্প করে, কথা বলে অনেক মানুষের ভাগ্য অন্বেষণ করেন। আর এই অন্বেষণ দীপাবলির প্রাক মুহূর্তে যদি হয়, তাহলে জয়তীকে তো শ্যামাসঙ্গীত গাইতেই হবে একটা। তোর যেমন ইচ্ছে, তুই কালী কীর্তন করতে পারিস, শ্যামাসঙ্গীত করতে পারিস, তোর যেরকম ইচ্ছে, যদি একটা শোনাস। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো
কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিয়া জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আহা, মন দিয়ে শুনছিলাম শ্যামা মা কি আমার কালো। দীপালিকায় জ্বালাও আলো, ওই কালো রঙের রেশ ধরে যে আলো জ্বলে উঠল মনে, সেই মনেই তো বাসা বাঁধে অন্ধকার আর আলোর দ্বন্দ্ব। জয়তী, তোর সঙ্গে যখন কথা হয় তখন মাঝে মাঝেই আমার মনে হয় যে তোরও মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব আছে। হ্যাঁ একদমই, তুই- সে তো বটেই। হ্যাঁ, সেই দ্বন্দ্বের সঙ্গে তোকে লড়াই করতে হয়, এবং সেই দ্বন্দ্বটা তো অশুভ, শুভ আর অশুভর লড়াই, সত্য অসত্যের লড়াই, সত্য অসত্যের লড়াইও বটে। তুই তোর কি এমন কোনো প্রশ্ন আছে যেটা তুই করতে চাস সোহিনীকে, যেটার উত্তর তুই খুঁজে বেড়াচ্ছিস? ইউ ফ্রি টু আস্ক হার। এরকম তো মানে তুমি এরকম সুযোগ ডালা সাজিয়ে দিলে তো আমার প্রশ্নের পর প্রশ্ন উঠে না, তুই অন্তত দুটো প্রশ্ন করতেই পারিস। আমি চাই যে তোর যদি কিছু মানে কল্যাণ হয়, এবং তোর যদি ভালো হয়, এবং তুই যদি ওই দ্বন্দ্বটা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারিস, আমি খুব খুশি হব। I'll be very happy because I love you. লাভ ইউ টু। I know. আচ্ছা তাহলে বলি, আমার একটা বিষয় নিয়ে একটু আমি জানি না, আমি একেবারেই এই বিষয়ে অজ্ঞ, কিন্তু তবু মনে হয় যে এই বয়সে এসে এটা জেনেছি যে শনিদেবকে খুব একেবারে দুচ্ছাই করে আমরা যে ছোটবেলা থেকে শনির দশা মানে একটা, এইটা একদমই বোধহয় সেইভাবে, কারণ শনিদেব জ্ঞানেরও বোধহয় মানে আলটিমেটলি, অ্যাকচুয়ালি শনিদেবকে বলা হয় জাজ প্ল্যানেট। হ্যাঁ শনিদেব হ্যাঁ কিন্তু কর্মের কারক গ্রহ, এবং উনি কিন্তু জাজ করেন এবং উনি কিন্তু বিচার করেন। মানে সমালোচনা বা আত্মবিশ্লেষণের একটা গ্রহ হিসাবে বা দেবতা হিসাবে আমরা হচ্ছে তাকে ভাবতে শনিদেব, পারি। একদম। কিন্তু তার সঙ্গে শুনেছি যে শনিদেবের সঙ্গে রাহুদেবের নাকি একটা বন্ধুত্বের কানেকশন আছে। ঠিক বলেছো। কিন্তু রাহুদেবের, আমি জানি না রাহুদেবের খারাপ হওয়ার কারণে তো অনেক রকমের খারাপ, আপনি একটু আগেও বলতে গিয়ে বলছিলেন যে, তো এই তাহলে এই জাজমেন্ট মানে এই নিজেকে বিচার করার ক্ষমতা বা নিজেকে সারাক্ষণ পরীক্ষার মধ্যে দিয়ে উত্তরণের যে পদ্ধতি যেটা শনিদেব করে থাকেন, তার সঙ্গে রাহুর এই যে কানেকশন, মানে ভালো খারাপের কানেকশন কি, মানে সেটা তাহলে কি করে বন্ধুত্বের সম্পর্ক হয়? দেখো, একটা জিনিস বলি যে রাহুর বন্ধু গ্রহ মানে আমাদের হরোস্কোপটা বিচার করলে অনেক রকম তো গ্রহের ব্যাপারটা থাকে, মিত্র গ্রহ শত্রু গ্রহ, প্রত্যেকটা গ্রহেরই মিত্র গ্রহ আছে এবং শত্রু গ্রহ আছে, এবং একত্রে যদি মিত্র গ্রহ কোনো একটা ঘরে অবস্থান করে তার একটা অসম্ভব সুন্দর ফল দেয়, আর একটা ঘরে যদি একসঙ্গে মিত্র এবং শত্রু গ্রহ অবস্থান করে তার ফল মধ্যম, এবং একটা ঘরে যদি দুটোই শত্রু গ্রহ অবস্থান করেন তাহলে তার ফল খারাপ, বিপর্যয় টেনে আনে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা সহজ সরল একটা বিচার, ক্যালকুলেশন। এবার রাহুদেবের সঙ্গে শনিদেবের হ্যাঁ সম্পর্ক সত্যি ভালো, এবং রাহু শনি আবার এটাও আছে, রাহু শনি যদি একত্র হয় সেটাকে বলা হয় শ্রাপিত যোগ, ও আচ্ছা, শ্রাপিত দোষ। এবং এবং এই শ্রাপিত দোষটা হচ্ছে কিন্তু কার্স, অভিশাপ। তুমি কোনো জন্মে পাস্ট কর্মা, তুমি প্রিভিয়াস বার্থে এমন কিছু কাজ করেছো যেটার জন্য এই জীবনে তোমাকে অনেক সাফার করতে হচ্ছে,
এবং সেটা কিন্তু সাপির দোষের কারণের জন্য হয়। সুতরাং শনি গ্রহের যেমন বিচার আলাদা, রাহুর বিচার আলাদা। আচ্ছা, রাহু যদি কারোর ফেভারেবল পজিশনে থাকে, রাহু কিন্তু সেই মানুষটাকে তুলে দেয়, অনেক কিছু দেয়। রাহুর মহাদশা, হ্যাঁ একটা জিনিস বলি যে রাহুর মহাদশা সকল মানুষকেই সাফার করতে হয়, যতই ফেভারেবল পজিশনে থাকুক। তার মধ্যেও ফেভারেবল পজিশনে থাকলে ভালো কর্ম, অর্থ এগুলো হয়। এবং রাহু যদি কারোর খারাপ পজিশনে থাকে, চ্যালেঞ্জিং পজিশনে থাকে, সেই ক্ষেত্রে একটা মানুষকে কিন্তু প্রচুর প্রচুর সংগ্রাম করতে হয় এই রাহুর মহাদশায়। কিন্তু রাহু কিছু বেনিফিটও দেয়, মানে প্রত্যেকটা গ্রহরই কিন্তু একটা ভালোত্ব আছে, আবার খারাপ দিক আবার একটা খারাপ দিক আছে, মানে শুভত্ব অশুভত্ব দুটোই কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটের রয়েছে। এবং রাহুর সঙ্গে শনির বন্ধুত্ব, হ্যাঁ রাহু যদি শনির নক্ষত্রে থাকে, শনি যদি রাহুর নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে ভালো ফল দান করে। আচ্ছা, কিন্তু রাহু শনির একসঙ্গে অবস্থান, সেইটা কিন্তু খুব একটা ভালো ফল দান করে না, সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় মানুষের জীবনে। আর শনিদেব হচ্ছে জাজমেন্টাল প্ল্যানেট, এবং উনি মানুষকে বিচার করেন, যেটা তুমি খুব সুন্দর বললে যে মানুষের চড়াই উতরাই প্রত্যেকটা ক্ষেত্রেই শনিদেব বিচার করে তাকে ফল দান করে। শনির মহাদশা চলাকালীন প্রচন্ড পরিশ্রম করতে হয় একটা মানুষকে। শনি হচ্ছে সঠিক কর্ম। মহাদশাই কি 7.5 বা ওই? না, সাড়ে ও আচ্ছা, সাতিটা না। আলাদা। আচ্ছা, সাড়ে আচ্ছা, সাতি আমি- হচ্ছে তোমার জন্ম রাশি, আগের রাশি, পিছনের রাশি এবং স্বরাশি। তে আচ্ছা। যখন শনি অবস্থান করছেন তখন শনির সাড়ে সাতি হচ্ছে। ও আর শনির আচ্ছা। মহাদশা হচ্ছে 19 বছর, যেটাকে আমরা বলি মেন পিরিয়ড। ও মাই গড, এবার যাদের শনি সত্যি খুব চ্যালেঞ্জিং পজিশনে আছে, খারাপ দশা মানে খারাপ অবস্থানে রয়েছে, তাদের প্রথম ওই শনি 3টে বছর কিন্তু খুব খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যায়। এবং শনিকে মৃত্যুকারক গ্রহ বলা হয়, কারণ শনি একটু দুঃখবাদিতা দেয়, লোনলিনেস দেয়, সবসময় তোমার মধ্যে একটা ডিপ্রেশন, ফার্স্ট্রেশন, এটার মেন কারক গ্রহ শনি। সুতরাং এটার পজিশন ডিপেন্ড করছে জয়ন্তী তোমার জন্মছকের উপর। শনি কোন পজিশনে আছে, কোন নক্ষত্রের আন্ডারে রয়েছে, কোন রাশিতে রয়েছে, শত্রু না মিত্র রাশি, সেটার উপর তুমি সারা জীবন শনির থেকে মানে কি ফল পাবে। বিশাল একটা সাবজেক্ট, মানে বিশাল just একটা বিশাল। ভাস্ট বলতে পারো, তোর একদম তোর কি একদম। রাশি কি লগ্ন? আমার কর্কট রাশি, মকর লগ্ন, আমার ঢাইয়া চলছে এখন। দেবগণ? হ্যাঁ, না, আমি ঝগড়ুটে তো দেবারিগণ। দেবারিগণ। তুমি কি? আমি হচ্ছি দেবগণ। তাহলে তো ঝগড়া করো কেন? বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, অনুরাধা এবং নক্ষত্র। এবং শনিবার জন্মেছি। তুমি অনুরাধা নক্ষত্র? এটা আমি জানি না। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, কারণ আমি বৃশ্চিক অশ্লেষা। রাশিতে অনুরাধা, অশ্লেষা হচ্ছে দেবারিগণ, বুধের নক্ষত্র, আর 17 নম্বর নক্ষত্র অনুরাধা, অনুরাধা হচ্ছে দেবগণ। তো আমার আমার কি এখন কিরকম? কিন্তু এই যে তুমি বলছো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে সবসময় লড়াকু, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড। এখন তোমার সময়টা একটু খারাপ যাবে, বাধা বিপত্তি, অলরেডি তোমার একটা পায়ে ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে, সেইটা বৃশ্চিক রাশির সময়টা, বর্তমান টাইমটা একটু ডিস্টার্ব যাচ্ছে, সেটা কি যার জন্য অনেক তুমি অনেক ফেস দিন করছো। চলবে? না, এটা 12ই নভেম্বর অবধি চলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তারপরে মানে একদম। এটা তোমার গণনা, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তুমি কথা বলে যে হ্যাঁ। বৃশ্চিক রাশির সময়টা হয়তো হ্যাঁ, এখন একটু ডিস্টার্ব এখন যাচ্ছে, disturb। একদম। সেটা 12ই নভেম্বর অবধি চলবে। হ্যাঁ, চলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর মানে এটা এই যে খারাপ সময় যেটা তুমি সবসময় ইঙ্গিত করো, এটা এই একটা 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 রাশির যে খারাপ সময়, সেই খারাপ সময়ের মানে ডিডাকশনটা কি, কিভাবে খারাপ সময় তার, বা হোয়াট ডু ইউ মিন বাই খারাপ সময়? খারাপ সময় বলতে তোমার সেটার বিচার মানে বিচার ব্যবস্থা বলতে গেলে তো অনেকটা সময় লেগে হ্যাঁ, যাবে, মানে পুরো খারাপ দিন দিকটা- লেগে যাবে। হ্যাঁ, যদি ছোট কিন্তু খুব করে বলো। শর্টকাটে যদি বলি যে আমরা অশুভ গ্রহ কাকে বলি, আচ্ছা। অশুভ গ্রহ কিন্তু দেখো 9টা গ্রহ, 27টা নক্ষত্রের আন্ডারে আমরা চলি, আচ্ছা। এই 9টা গ্রহই কিন্তু খারাপ হতে পারে না, আবার এই আচ্ছা। 9টা গ্রহই কারোর ভালো হতে পারে না। তোমার জন্মছকে 9টাই একদম ফেভারেবল পজিশন, ইম্পসিবল। ইম্পসিবল। আবার তোমার 9টা গ্রহই চ্যালেঞ্জিং পজিশন, সেটাও না। অশুভ শুভ দুটো মিলিয়ে তখনই আমরা অশুভ গ্রহ এটাকে বলি, যেমন কিছু কিছু গ্রহকে আমরা অশুভ গ্রহ বলে থাকি, যেমন শনিকে, রাহুকে, কেতুকে, এগুলোকে কিন্তু আমরা অশুভ গ্রহ হিসাবে ব্যাখ্যা করে থাকি। কিন্তু এরা যদি আবার তোমার জন্মছকে ফেভারেবল পজিশনে থাকে, পজিশন মানে তোমার হাউস, হাউস, এরা যদি দেখা যাচ্ছে 3rd হাউসে রয়েছে, খুব ভালো ফল দেবে, 11th হাউসে রয়েছে, খুব ভালো ফল দেবে।
আর এই অনুরাধা নক্ষত্র, এরা আবার যদি তোমার 12th হাউসে থাকে খারাপ ফল দেবে। আচ্ছা, আর এই অনুরাধা নক্ষত্রটি কি? অনুরাধা নক্ষত্রের মানুষরা খুব ইমোশনাল হয়, খুব ইমোশনাল হয়, প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার হয়, তারা নিজেরা পরিশ্রম করে চলতে পারে, কিন্তু আর তারা কি প্রতিবাদী চাঁদের হয়। কতজন বউয়ের মধ্যে অনুরাধা ভীষণ সুন্দর দেখতে ছিল, এরকম কিছু একটা গল্প রোহিণী। ছিল না? রোহিণী। রোহিণী, আচ্ছা। হ্যাঁ, চন্দ্রের 27টা স্ত্রীকে নিয়েই তো এই 27টা নক্ষত্রের নাম। তাই, তার মধ্যে আচ্ছা। সবচেয়ে সুন্দরী মানে চন্দ্রের সব থেকে প্রিয় স্ত্রী হচ্ছেন কিন্তু রোহিণী, চন্দ্রদেবের। মানে কিন্তু অনুরাধা বোধহয় গান বাজনা প্রচন্ড গান ভীষণ- বাজনায় প্রচন্ড পারদর্শিনী দেখেছো? ছিলেন এবং উনি অসম্ভব সুন্দরীও ছিলেন। এইটুকুটা আমি জানি, কারণ আমার বরেরও অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। ওরে ওরও বৃশ্চিক রাশি? আচ্ছা, আমার তো অবশ্য কর্কট লগ্ন। আচ্ছা, আলো টালোর কথা যখন হচ্ছে তখন হারমানাহার ছবির ওই গানটা শোনাবি একটু? আমার খুব প্রিয়। কোনটা এই বলো? আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। যেদিকে তাকাই মনে হয় তাই, যেদিকে তাকাই মনে হয় তাই, পুরনো এই পৃথিবীটা অনেক যেন অন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। কি ফেভারিট গান আমার। কি ভালো গাইলি, উফ, কি সুন্দর। তোর গান শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হয় যে এই যে ধর তোর শিল্পী হিসেবে উত্তরণ, তোর একটা যাত্রাপথ। প্রথমে শুনছিলাম পিপল হু অপোজড এট ইয়োর হাউস, যে তোর শিল্পী হওয়াটা, এই যে বাধা থেকে উত্তরণের পর নিজের তৈরি করা। দেখ, আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, মাই প্যারেন্টস নেভার সাপোর্টেড দ্য ফ্যাক্ট দ্যাট আই কুড বি অ্যান আর্টিস্ট। মানে আমার বাবা মা সবসময় বলতেন যে চাকরি, একটা অর্থনৈতিক নিরাপত্তা, এই সব কিছু ভুলে আমি কিরকম একটা অচিনের পেছনে ছুটলাম। এটা যে সবসময় আমায় খুব আনন্দ দেয় তা বলবো না, তবে হ্যাঁ, একটা কোথাও ফুলফিলমেন্ট, একটা সম্পূর্ণতা আমি খুঁজে পাই। আর আমার তোর গানে সেই সম্পূর্ণতার অন্বেষণ করি আর কি, পাই। একটা কথা বলছিলাম, জানতে ইচ্ছে করছে, তুই যদি উত্তর দিতে চাস তবে। ধর যখন তোর আর বিক্রমের কোর্টশিপ চলছে, বা যখন ধর কচ পৃথিবীতে এলো, ছেলের ভালো নামটা আমি ভুলে গেছি আর কি, তাই রুদ্রেশ। রুদ্রেশ, আমি তো কচই বলি আমার ওকে। তো আমার দেওয়া নাম, না, আমার তোর সব নেওয়া সময় ভালো লাগে নাম। এটা। রুদ্রেশ এলো, এই ধর এই সময়গুলো, এগুলো তো খুব ব্যক্তিগত মুহূর্ত। এই সময় তোর কোথাও কখনো মনে হয়েছে যে আমি ঠিক তল খুঁজে পাচ্ছি না, কিভাবে সংসার করব, কচকে বড় করব, গান করব, নিজের একটা জায়গা তৈরি করব, এই দ্বন্দ্বটা কখনো হয়েছে তোর? হ্যাভ ইউ এভার? আমি জানি বিক্রম তোকে খুব সাপোর্ট করে, হ্যাঁ, কিন্তু তাহলেও জিজ্ঞেস করছি। তাহলেও দেখো, সংসার করতে নেবে তো এই রকম দ্বন্দ্ব থাকবেই, কারণ কিছু কাজ তো থাকে যেটা বিক্রমের করে দেওয়া সম্ভব নয়। সাপোর্ট করা মেন্টালি, সেটা একটা বিরাট বড় একটা কি বলবো, মাথার উপর ছাদ থাকার মতো, কিন্তু তারপরেও এমন কিছু কাজ থাকে যেটা নিজেদেরকে করতে হয়, এবং সংসার করতে নামলে ওই নাচতে নেমে উঠোন বাঁকা ভাবলে তো চলে না, তখন
স্বামী, সংসার, ছেলে সব কিছু মিলিয়ে এরকম অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এখনও হতে হয়। কিন্তু তখনের চ্যালেঞ্জটা অন্যরকম ছিল, এখন একটা অন্যরকম, সে তো বটেই, খুব স্বাভাবিক, বটেই। তবে একটা জিনিস ভীষণ সত্যি, আমি আমার যন্ত্র ছুঁয়ে বলছি, এই কারণে বলছি কারণ আমি না কোনোদিনও খুব, আমার বিশাল একটা আশা আমাকে নিয়ে কোনোদিনই ছিল না। আমি একটা দারুণ জায়গায় যাব, একটা প্রচুর মানুষ আমার গান শুনবে, প্রচুর, আমার সারা জীবনের আশাটা এর চেয়েও অনেক বেশি ছিল। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এমনভাবে গাইতে পারি যাতে আমি নিজের ভেতরটাকে শুদ্ধ করতে পারি। এটা বোধহয় আমার মনে হয় ওই প্রথম চাওয়াটার থেকে অনেক বেশি চাওয়া, কারণ এইটা খুব ডিফিকাল্ট, এই জগতে থেকে নিজেকে প্রতি মুহূর্তে শুদ্ধ করা বা করতে পারা, এটা সবসময় হয় না। আমরা 365 দিনের মধ্যে হয়তো 364 দিনও সেটা পারি না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পারি না। এবং যে তুই যে নিজের ভেতরের যে আলোর অন্বেষণ বা উৎসটা খুঁজে পাওয়া, সেটাও তো সহজ নয়। এবং সেটা তো আরোই হয় না, ধরো মানে আমি বলছি এই যে প্রাকৃতিক নানান কারণে আমাদের শরীর খারাপ, গলা খারাপ ইত্যাদি নানান কিছু, বা ধরে নাও আমাদের অনেক সময় না, সেই সময়টা রাদার আমি অনেক ভালো ছিলাম, মানে আমার এটা বলা উচিত নয়, লোকে আমাকে মারবে, কিন্তু আমি এই কারণে বলছি ভালো ছিলাম, আমার ইনার পিসটা ছিল। আমার ইনার পিসটা নষ্ট হয়ে গেলে আমার মনে হয় আমার গান চলে যাবে, কিন্তু ইনার পিস রাখা এত সহজ নয়। এবং তুই কিন্তু একটা খুব সাহসের কাজ করেছিস কিছুদিন আগেও, যে ওই এটা তোমায় বলতেই হবে। হ্যাঁ, আমায় বলতে হবে, তার কারণ আমি বিশ্বাস করি যেটা তুই সাহসের কাজ করেছিস, কারণ সব শিল্পীদের সেই সাহস থাকে না জয়তী। এইটা কিন্তু জ্যোতিষবিদ্যা দেয়, এই যে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া। এই যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের, বাঙালিদের একটা সার্কাসে গিয়ে তোকে, সরি সার্কাস বলবো কেন, তারা তো উৎসবই করতে চেয়েছিলেন, সার্কাস হয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে তোর যে একটা অদ্ভুত অসুবিধে ফেস করা, দ্বন্দ্ব ফেস করা, কিন্তু তার মধ্যেও দাঁড়িয়ে তুই শুধু নিজের কথা নয়, শুধু নিজের কথা তুই বলিসনি জয়তী, তাহলে কিন্তু আমি বলতাম ও ইটস অ্যানাদার ফেসবুক লাইভ। আজকেও অনেক শিল্পীরা রয়েছেন যাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যারা আমাকে বলেন যে জয়তী কিন্তু সমস্ত শিল্পীদের হয়ে কথাটা বলেছিল। এই সাহসটা তুই কোথা থেকে পাস? কারণ তুই তো আমাকে ভীষণ দুর্মুখ বলিস, জগৎ সংসার জানি আমি দুর্মুখ, অথচ তুই দুর্মুখ মানে ভালোবেসে বলিস আর কি, কারণ তুই জানিস তুই আর আমি কোথাও একটা ভীষণ এক, কারণ আমরা দুজনেই আমাদের মতো করে স্পষ্টবাদিতা প্র্যাকটিস করি। তুই আমার থেকে একটু কম স্পষ্টবাদী, কিন্তু আমি তোর থেকে অনেক বেশি স্পষ্টবাদী এবং কথা বলি, কিন্তু তুই এটা পেলি কোত্থেকে আমাকে একটু বুঝিয়ে বল, কারণ আই ওয়ান্ট টু নো, আই নেভার নিউ দিস অ্যাসপেক্ট অফ ইয়ার্স। এক্স্যাক্টলি, এটাই আমাকে অনেকে বলেছেন যে আমাকে নতুনভাবে চেনা গেছে, মানে আমার ভেতরে যে এরকম একটা আগুন থাকতে পারে, এটা অনেকেই নাকি ফিল করেননি আগে কখনো। আসলে এটা সততার কথা, মানে আমার ভেতরে কোথাও একটা সততা কথা বলেছে, এবং আমার মনে হয়েছে যে আমি যদি নিজের কথা বলতাম সুজয়দা, আমার হয়তো সেখানে সততায় খানিকটা ছেদ পড়লেও পড়তে পারতো, কারণ মনে হতো যে আমি আমার অধিকার নিয়ে কথা বলছি। কিন্তু আমি আমার কথা কম বলেছি, অন্যদের কথা অনেক বেশি বলেছি, এবং আমি যে যে সুবিধেগুলো পেয়েছি সেগুলোও কিন্তু আমি ওখানে স্বীকার করেছি। অনেকে যেটা পাননি সেই অসুবিধের কথাও বলেছি। এটা বোধহয় কোথাও একটা অচলায়তন ভাঙার জন্য একটা ভেতর থেকে একটা, এটা প্রয়োজন ছিল, আমার মনে হয়েছে এটার প্রয়োজন ছিল, এবং আমার কিছু হারানোর নেই। এই যে সত্যি কথা বলতে গিয়ে শত্রুর উদ্ভব, এ তো মানে চিরাচরিত সত্যি, জ্যোতিষবিদ্যায় কোথাও কি আটকানো যায়? কোনটাকে বলে? শত্রুকে। সত্যি শত্রুকে মিটিগেট করা তো সম্ভব, অবশ্যই যায়, হ্যাঁ নিশ্চয়ই। তোমার চারিপাশে শত্রু ঘিরে রয়েছে, তুমি খুব ভালো কাজ করছো, তুমি এগিয়ে যাচ্ছ, তুমি ভালো আছো, ভালো রয়েছো, তুমি ভালো কাজ করছো, এটা অনেকের কাছেই হয়তো কষ্টের। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সামনে খুব সুন্দর মিষ্টভাষী, কিন্তু ভিতর থেকে তোমাকে কিন্তু হিংসা করছে, জেলাসি করছে, এটা কিন্তু আমরা বুঝি। তো মানে আমরা যতই বলি যে আমি আমার কাজ করে যাব, এগিয়ে যাব, কিন্তু কোথাও মানুষের খারাপ দৃষ্টি, হিংসা 1% হলেও এফেক্ট ফেলে।
সোহিনী, আমরা এপিসোডের অনেকটাই এগিয়ে এসেছি, আমি অগ্রসর হয়ে একটু পিছন ফিরে তাকাচ্ছি। এটা আমার কোয়েশ্চেন টু ইউ, মানে আমার ইচ্ছে হয়েছে জানতে। কালী পুজো মানেই না লোকে ভাবে ভূতের নৃত্য, শ্মশানে বসে কিছু কাপালিক সাধনা করছে। আমি একদম খুব ক্লিয়ার, আমি একজন কমনার সেই হিসেবে তোমার কথাটা বলছি, যে কিছু কাপালিক সাধনা করছে, চারিদিকে ভূত প্রেত নৃত্য করছে। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ট্রু পিকচার? তুমি আমাকে সত্যিটা বলতে পারো প্লিজ? দেখো সুজয়, এটা তো একটা কালী পুজো, এই যে মানে এত যে বাজি পোড়ানো হয়, এত শব্দবাজি হয়, আলোকবাজি হয়, সবকিছুর পিছনে একটা রিজন যে ওই সময় সমস্ত আত্মারা জেগে ওঠে। আচ্ছা। এবং ভূত পিচাস চারিদিকে জেগে ওঠে এবং তারা মানুষের উপর অ্যাটাক করে কালী পুজোর রাত্রে। কিন্তু এটা কিন্তু একটা গল্প কথা, তো গল্প কথার থেকেই এই আতশবাজি, এবং এটা এখন একটা রিচুয়ালস হয়ে গেছে। ভালোই লাগে আমাদের, শব্দবাজি ভালো লাগে না, শব্দবাজি কখনোই উচিত নয়। তাতে পশু প্রাণীর পশু প্রাণীর জীবন বিঘ্নিত হয় এবং অনেক বয়স্ক মানুষ, অসুস্থ মানুষের ক্ষতি হয়। কিন্তু আলো দিয়ে বাড়িকে সাজানো শান্তিপূর্ণভাবে, দিয়া জ্বালানো, প্রদীপ জ্বালানো, এগুলো তো খুব সুন্দর লাগে। তুমি যদি বলো যে এই সময় মানে এই যে কাপালিকরা সাধনা করে, দেখো কালীমা তো শক্তির আধার এবং কালীমা কিন্তু শক্তি দেয় মানুষকে। সুতরাং হ্যাঁ, কালী পুজোর দিনটা যেহেতু যারা তন্ত্র সাধনা করে থাকেন, যারা মাতৃ সাধনা করে থাকেন, যারা কালী সাধনা করছেন, শক্তির সাধনা করছেন, তারা এই কালী পুজোর রাতটাকে বিশেষভাবে নিয়ে নেয়। এবং এই সময় যদি সাধনা হয়, পুজো হয়, কারোর জীবনের কোনো ক্ষতি হচ্ছে সেটাকে আটকানোর জন্য কোনো পুজো হয়, মানে সব সময় আমি বলবো এটাকে তুমি গুড ওয়েতে দেখো, ভালো একটা দিক থেকে দেখো, তাহলে কিন্তু কালীমা আসছেন আমাদের ভালো কিছু দিতে। এবং আমরা কিন্তু এই যে অমাবস্যা তিথি, এই দীপান্বিতা অমাবস্যা, মহানিশি, কালী পুজোর রাতকে বলা হয় মহানিশি, এই দিনটাকে কিন্তু আমাদের মানে জীবের ভালোর জন্য, প্রাণীর ভালোর জন্য, মানুষের ভালোর জন্য যদি আমরা বেছে নিই, এই সময়টা যদি আমরা ভালো সাধনা করি, ভালো কাজ করি, মানুষের উন্নতির জন্য কর্ম করি, দোষ কাটাবার জন্য কর্ম করি, তাহলে তো সেটা খুব সুন্দর জিনিস। সবকিছুর যেমন একটা কালো দিক আছে, একটা অন্ধকার আছে, ডার্কনেস, আবার একটা লাইটও তো রয়েছে। ঠিক, আমি এইভাবেই ব্যাখ্যা করব। কি সুন্দর। আসলে তো অন্ধকার বলে কিছু হয় না সুজয়দা, অন্ধকার হয় তখনই যখন আলো কম থাকে, আলোকে বাড়ালে অন্ধকার কাটে। অ্যাবসলিউটলি। স্পটলাইটের নিচে থাকা মানুষগুলো যখন এই কথাগুলো বলেন তখন আরো বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে করে, বিকজ তার কারণ হচ্ছে আমরা তো অনেকের দিকে তাকিয়ে বাঁচি, আমরা যারা সাধারণ মানুষ, যারা জয়তীর গান শুনে মুগ্ধ হয়ে থাকার পাশাপাশি ওর কথা শুনি, সোহিনীর কাজ, ওর এই যে বৃহত্তর পরিধি, এই যে সোহিনীর মানে ইংরেজি ভাষায় খুব সহজ করে বলতে গেলে যে there are people who swear by সোহিনী, অর্থাৎ তারা সোহিনী সম্পর্কে অজ্ঞান, সোহিনীর কাজ সম্পর্কে, মানে ওকে কত মানুষ ভালোবাসে, কত মানুষ সম্মান করে ওর কাজের জন্য। ও যে ওই আলো কমে আসা জীবনগুলোতে আলোর সন্ধান দেয়, এই কাজটা তো জ্যোতিষবিদ্যার মাধ্যমে করে বলুন। এটা তো মানে রান্নাঘরে একটা সুস্বাদু রান্না করে আপনি যেরকম বাড়ির পরিবার পরিজনকে তুষ্ট করেন, ও সেটার পাশাপাশি এইটা করেও মানুষের ভালো করছে, কল্যাণ সাধন করছে। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞানের মতোই, যে কোনো বিজ্ঞানের মতোই মানুষের কল্যাণ সাধন করে। সেটা আমরা যেন কোনোভাবে বিস্মৃত না হই। এই এপিসোডের শেষে এসে আমার বারবার এই কথাগুলোই বলতে ইচ্ছে করছে যে আলো অন্তরে আছে তা দেখায় জ্যোতিষ সাধনা। আর জ্যোতিষ সাধনাকে ঘিরে যেসব গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো না হয় মিথের মতো ছড়িয়ে থাকবে চারিদিকে, সেই মিথগুলো থেকে জন্ম নেবে নতুন কোনো রূপকথা, যে রূপকথার সাহায্যে মানুষ সাহস পাবে, মানুষের পথে বাধা হয়ে দাঁড়াবে না সেই রূপকথাগুলো। রূপকথাও তো মানুষকে কত কিছু শেখায় বলুন, সত্যি তাই না?
এই রূপোর কাঠি, সোনার কাঠি, তার জাদুতে কত মানুষ জাগ্রত হয়। সেই কল্পকথা নয়, বিজ্ঞান কথা ডক্টর সোহিনী শাস্ত্রীর সঙ্গে আপনাদের জীবনেও যেন সোনার কাঠি রূপোর কাঠি হয়ে থাকে, এই প্রার্থনাই করব। আর এই প্রার্থনার পাশাপাশি এই যে হেমন্তকাল, যা হয়তোবা এই গ্লোবাল ওয়ার্মিং তার মাঝে হারিয়েছে তার নিজস্ব চরিত্র, রবীন্দ্রনাথের গানে বেঁচে আছে, হিমেরও রাতে। এই গানটি দিয়ে আমাদের আজকের এই এপিসোড শেষ করব। তার আগে বলে যাই যে আমরা এই যে পরপর দুটি এপিসোড করলাম জয়তী চক্রবর্তীকে নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রীর সঙ্গে, তা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য নয়, আসল উদ্দেশ্যটা ছিল আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, আপনাদেরকে আনন্দ দেওয়া নয়, আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। কারণ আনন্দ মানুষকে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যা উৎসব থেকে হয়তো জাগ্রত হয়, যা সারা বছর জুড়ে আমাদের মধ্যে থাকে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানবতা। সব রাজনীতির ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জেগে থাকে মানুষ, মানবতা। তা যেন আমরা বিস্মৃত না হই। বিস্মৃত না হই বারবার করে আমাদের মনে করিয়ে দেয় এই কথা যে আসলে অন্ধকার কিছু নয়, আলো কমে আসা, যে কথা জয়তী বলল। আর আমি প্রার্থনা করি আপনাদের সকলের ভালো হোক। সামনে ভাইফোঁটা, আপনারা সকলে আপনাদের ভাই বোনেদের কল্যাণ কামনায় থাকুন। আর যেসব ভাই বোনেরা আপনাদের হয়তো বায়োলজিক্যালি আপনাদের সঙ্গে সম্পর্ক নয়, যারা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন, তাদের জন্য কল্যাণ কামনা করছি আমি সোহিনীর সঙ্গেই। আর খুব শিগগিরই আবার ফিরে আসবো নতুন এক সময়, নতুন এক পক্ষ, নতুন এক নক্ষত্রের খোঁজে। আপাতত দীপালিকায় জানাও আলো। নমস্কার। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালালো, জ্বালালো আপন আলো, সাজালো ধরিত্রীরে। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে।